ওদিকে অভাগী নদীর বুকে অসহায়ের মতো ভেলায় ভাসতে থাকে, আর ভাসতে ভাসতে বহু দূর চলে যেতে থাকে। এভাবে চলতে চলতে বেশ অনেকটা সময় কেটে যায়, আর তখনই হঠাৎ করে আকাশ যেন কালো মেঘে ছেয়ে আসে, এমনকি ঝড় হতেও শুরু করে। আর সেই ঝড়ের প্রকোপে নদীর পানি যেন উত্তাল হয়ে ওঠে, বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে অভাগীর শুয়ে থাকা সেই ভেলাটির উপর, আর অভাগী সেই ভেলাটিতে নদীর জলেই ভাসতে থাকে। এই তো মেয়েটাকে তীরে পৌঁছতে পেরেছি, কিন্তু এখন মেয়েটাকে কিভাবে সুস্থ করব বলতো? সত্যি সত্যি তো এই মেয়েটা মনে হচ্ছে অনেক অসুস্থ। আমার তো ওকে দেখে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। তখনই আরেকটি মাছ খেয়াল করে যে অভাগীর এক হাতে দুটি দাগ রয়েছে। এই দেখ, এই মেয়েটির হাতে দুটি দাগ দেখা যাচ্ছে। আর এই দাগ দেখে মনে হচ্ছে এই মেয়েটিকে কোনো সাপে কেটেছে, কারণ আমরা তো সাপে কাটার দাগ খুব ভালো করেই চিনি। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি রে, সত্যিই তো সাপে কেটেছে একে। এখন কি করব বলতো? আমরা তো কোনোভাবেই সাপের বিষ তুলতে পারবো না, তাহলে কি করে মেয়েটাকে বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু মেয়েটাকে এত কষ্ট করে ওই নদীর জল থেকে এই তীরে পৌঁছালাম, কিন্তু এত দূর এসেও আমরা ওকে বাঁচাতে পারবো না। আর তাছাড়া মেয়েটার মুখখানা দেখ, কি মায়াবী! ওর মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে। এমন একটা মিষ্টি মেয়ে এভাবে অকালে মরে যেতে পারে না। কিন্তু আমরা কি করতে পারি বলতো? আমরা তো সামান্য মাছ, আমাদের তো আর এত ক্ষমতা নেই যে সাপের বিষ তুলে ওকে সাহায্য করতে পারি। একটা কাজ করলে কেমন হয় বলতো? যদি আমরা মৎস্যরানীর কাছে যাই, তাহলে হয়তো বা আমরা মৎস্যরানীর কাছ থেকে একটা উপায় খুঁজে পাবো এই মেয়েটাকে বাঁচানোর। কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু মৎস্যরানী কি আদৌ এই মেয়েটিকে বাঁচানোর উপায় বলে দিতে পারবে? যাই হোক না কেন, চল আমরা দুজনে মিলে গিয়ে মৎস্যরানীকে অনেক অনুরোধ করব। দেখবে ঠিক মৎস্যরানী কোনো না কোনো একটা উপায় আমাদেরকে বলে দেবে। দেরি করব না, চল আমরা এক্ষুনি রওনা দিই। এ কথা বলে সেই মাছ দুটি নদীর জলে ডুব দেয়, আর নদীর তীরে অভাগীর ভেলা একাই পড়ে থাকে, আর অভাগীর অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। না না, কিছুতেই আমার মনটার মধ্যে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমার অভাগী ভালো নেই। কিছুক্ষণ আগে নদীর পাড়ে যেভাবে ঝড় শুরু হয়েছিল, আর নদীর জল যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তাতে করে আমার অভাগী কি ওই ভেলায় নদীতে ভেসে আছে, নাকি কোনোভাবে ওই নদীর জলে পড়ে গেছে? কিছুই তো বুঝতে পারছি না। না না না, এসব আমি কি ভাবছি? এটা কিছুতেই হতে পারে না। আমার অভাগীর কোনো ক্ষতি হবে না। বিধাতা আমার অভাগীকে রক্ষা করবে। বিধাতা, তুমি কি এ মায়ের কথা শুনতে পাচ্ছ না? আমার অভাগীকে তুমি রক্ষা করো, ওর বিপদ হতে দিও না তুমি। আর তাছাড়া আজ আমার অভাগীর এই অবস্থা হয়েছে ওই কাল নাগিনীর জন্য। ওই কাল নাগিনী যদি আমার অভাগীকে দংশন না করতো, তাহলে তো নাগরানী নাগমণির সাহায্যে আমার অভাগীকে সুস্থ করে ফেলতো, কিন্তু সেটা তো হলো না। তবে আমি এটা বুঝতে পারছি না যে ওই কাল নাগিনীর সাথে আমার অভাগীর তো কোনো শত্রুতা ছিল না। তাহলে ওই কাল নাগিনী কেন আমার অভাগীকে দংশন করলো? আমার অভাগীকে কেন এভাবে আমার কাছ থেকে চিরকালের মতো দূরে করে দিল? কি স্বার্থ ছিল ওর এর মধ্যে? ওদিকে রাজকুমার সারা রাত না ঘুমিয়ে জেগে জেগে পায়চারি করতে থাকে। জানি না আমার অভাগে এখন কোথায় আছে, কি অবস্থা আছে। ওর আসলে কোনো বিপদ হয়েছে নাকি? ও ঠিকঠাক আছে, তবে আমার মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমার অভাগীর।
তাছাড়া রাজগণককে তো ওর কোষ্ঠীটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখন তো রাত, সকাল হলেই আমাকে অভাগের কোনো না কোনো খবর ঠিকই দেবে। কিন্তু তারপরেও কেন আমি নিজেকে স্থির করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার অভাগী ভালো নেই, তবে আমার মনে হচ্ছে আমি একটু ভুল করে ফেলেছি। অভাগীর এই অবস্থার জন্য হয়তোবা আমিও কিছু দায়ী, কারণ আমার বিপদে সব সময় আমার পাশে থেকেছে, আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি তো অভাগীর সাথে থাকতে পারলাম না। আমি যদি ওর পাশে থাকতাম তাহলে অভাগীর খোঁজ খবর রাখতে পারতাম। তবে অভাগী, আমি কথা দিচ্ছি, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার কিছু হতে দেব না আমি রাজকুমার তোমাকে আবার খুঁজে নিয়ে আসবো। সকাল হয়ে যায়। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রাজগণক আমার কাছে আসবে। আর তখনই আমি রাজগণকের কাছ থেকে আমার অভাগীর ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করতে পারবো। আর আমার বিশ্বাস আমি অভাগীর খোঁজ ঠিকই পেয়ে যাব। অভাগী, অভাগী, আমি তোমার কাছে আসছি অভাগী। ওদিকে রাজগণক তার গণনা কক্ষে সারা রাত ধরে গণনা করার পরও কোনোভাবে অভাগীর খোঁজ বের করতে পারে না, কারণ সে যতবারই অভাগীর খোঁজ বের করতে যাচ্ছিল ততবারই বাধাপ্রাপ্ত হচ্ছিল। এ কি হচ্ছে কি? আমি সেই তখন থেকে এত চেষ্টা করছি এই মেয়েটির কোষ্ঠী গণনা করার, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। আর তাছাড়া কিছুটা আমি বুঝতে পেরেছি, আর তাতে করে মনে হচ্ছে এই মেয়ে একটা শুভ শক্তি সম্পূর্ণ মেয়ে, আর মেয়েটির উপর বিধাতার আশীর্বাদ আছে। কিন্তু তারপর যখন যেটা জানার চেষ্টা করছি যে ওই মেয়েটির অবস্থা এখন কোথায়, সেটা তো আমি কিছুতেই জানতে পারছি না। বারবার কোনো অশুভ শক্তি বাধা প্রদান করছে আমাকে, কিন্তু এটা কি করে হতে পারে? তাহলে কি ওই মেয়েটির উপর কেউ কোনো অশুভ শক্তি প্রয়োগ করেছে? সেটাই হবে হয়তোবা। কিন্তু সকাল তো হয়ে গেছে, রাজকুমার আর একটু পরেই আমার কাছে জানতে চাইবে যে ওই মেয়েটির অবস্থা এখন কোথায়, কিন্তু আমি তো এখন পর্যন্ত সেটা জানতে পারলাম না। তাহলে কি করে রাজপুত্রকে জবাব দেব? কাল রাত থেকে এই এতটা সময় অবধি তো আমি বারবার চেষ্টা করে যাচ্ছি, আর বারবারই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। কিন্তু কখনো তো এর আগে কোনো দিনও আমার সাথে এমনটা হয়নি যে আমি কারো কোষ্ঠী গণনা করে তার অবস্থান জানতে পারবো না। তার মানে কি এই মেয়েটা যেখানে আসে সেখানে আমাদের সবার ধরাছোঁয়ার বাইরে, আমরা চাইলেই সেখানে কেউ যেতে পারবো না? না না, এটা হতে পারে না। আমি আরো একটু চেষ্টা করে দেখি, তারপর না হয় রাজপুত্রের সাথে দেখা করে তাকে সবটা জানাবো। এই কথা বলে রাজগণক আবারও চেষ্টা করে গণনা করার। ওদিকে তন্ত্রগুরু এবং তান্ত্রিক বাবা সেই 7 ঘড়া সোনার মোহর দুজন ভাগ করে নেয়। এই তো সঠিকভাবে 7 ঘোড়া মোহর ভাগ করা হয়েছে। তবে এই 7 ঘোড়ার 4 ঘোড়া আমি এখন আমার সাথে রাখবো না, এটা এখন তোর কাছেই থাক। সময় হলে আমি তোর কাছ থেকে নিয়ে নেব। আসলে আমার একটি বিশেষ কাজ পড়েছে, আর তাই তো আমাকে মহা শ্মশানে যেতে হবে। আর সেখানে যে আমাকে কিছুদিন ধ্যান করতে হবে, তারপরে আমার যা শক্তি আছে তা থেকে আমি দ্বিগুণ শক্তি অর্জন করতে পারবো। আর এ পর্যন্ত এই 4 ঘোড়া মোহর তোর কাছেই রাখ। আমি তোর কাছে এই 4 ঘোড়া মোহর রেখে গেলাম। বাবা, এ তো খুব ভালো কথা। তান্ত্রিক বাবা যদি কোনো ধ্যানের জন্য বের হন তাহলে তো অনেকটা সময় তিনি সেখানেই থাকেন, আর কবে ওনার ওই মহাশ্মশানে ধ্যান শেষ হবে এটা তো উনি নিজেও বলতে পারেন না। আর এই এতটা সময় ওনার ভাগের এই 4 ঘোড়া মোহর আমি একাই ভোগ করতে পারবো। তাছাড়া এইদিকে আমি আমার সাধনাও আরও বেশি করে শুরু করে দেব, যাতে করে আমি আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারি। আর তখন এমনও হতে পারে যে পুরো 7 ঘোড়া মোহর আমি একাই ভোগ করতে পারবো। কি হলো কি তন্ত্রবুড়ি, তুই কোনো কথা বলছিস না যে? কি ভাবছিস কি এত? না না, তেমন কিছু নয়। আসলে ভাবছিলাম তান্ত্রিক বাবা, আপনি যদি চলে যান তাহলে আমাকে কে চিরযৌবনা করবে?
তুই চিন্তা করিস না, আমি জানতে পেরেছি আজকে রাতেই সে বিশেষ তিথি রয়েছে, আর আজ রাতে আমি তোর ইচ্ছা পূরণ করে তারপর রওনা দেব আমার সাধনার জন্য। তবে হ্যাঁ, আমি তোকে আবারও বলে যাচ্ছি, আমার মোহরগুলো তুই তোর কাছে গচ্ছিত রাখবি, এর কোনো ক্ষতি তুই করবি না। ঠিক আছে ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না তান্ত্রিক বাবা। এই 4 ঘোড়া মোহর আমি আমার বাকি 3 ঘোড়া মোহরের সাথে সাবধানে আগলে রাখবো। তাহলে আমি কি প্রস্তুত গ্রহণ করতে পারি আজকে রাতের জন্য? হ্যাঁ, তুই প্রস্তুতি গ্রহণ করতে পারিস। কি সোনালি রূপালী, তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের অনেকটা সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তাই তো আমি বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম। সব মৎস্যকন্যা এবং মৎস্যদের তো আমি তোমার খোঁজ করার জন্য পাঠিয়ে দিয়েছি। তা এখন তোমরা কোথা থেকে এলে? সে অনেক কথা মৎস্যরানী, আসলে আমরা নদীর ওপরে গিয়েছিলাম নদীর ঢেউয়ে দোল খাওয়ার জন্য। কিন্তু তখনই আমরা একটা অসহায় মেয়েকে বেলায় করে নদীর জলে ভাসতে দেখি। পরে সেই মেয়েটাকে সাহায্য করার জন্য আমাদের এতটা সময় দেরি হয়ে গেছে। বাবা, তোমাদের কথা শুনে সত্যি আমার বেশ গর্ব হচ্ছে। তোমরা কাউকে সাহায্য করেছো, সত্যি এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু মৎস্যরানী, আমরা তো পরিপূর্ণভাবে মেয়েটাকে সাহায্য করতে পারিনি গো। শুধুমাত্র ওকে নদীর মাছ থেকে নদীর তীরে রেখে এসেছি। কিন্তু ওই মেয়েটি যে বড্ড বিপদে আছে। ও যে ওর জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কি বলছিস? কি কেন? কি হয়েছে কি সেই মেয়ে? আমাকে সবকিছু খুলে বলো। এরপর সেই মাছ দুটি মৎস্যরানীকে সব কথা খুলে বলে। কি বলছো কি তোমরা? এ তো ভীষণ দুঃখের কথা, কিন্তু আমরা মাছেরা তো কেউ ওই মেয়েটাকে সাহায্য করতে পারবো না, কারণ আমরা মাছেরা তো কোনো সাপের বিষ তুলতে পারি না। না না মৎস্যরানী, এইভাবে আপনি হাল ছেড়ে দেবেন না। দয়া করে ওই মেয়েটাকে বাঁচানোর একটা উপায় বের করুন না। ওই মেয়েটাকে যদি প্রাণী বাঁচাতে না পারি, তাহলে নিজেদের মনের কাছে শান্তি পাবো না। আমরা জানি আপনি চেষ্টা করলে অবশ্যই মেয়েটিকে রক্ষা করার একটা উপায় ঠিক খুঁজে পাবেন। ঠিক আছে, তোমরা যেহেতু এতবার করে বলছো, আমি দেখছি কি করা যায়। এরপর মৎস্যরানী তার চোখ বন্ধ করে আর অভাগীকে কি করে সুস্থ করা যায় সেই চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে তার চোখ খোলে। মৎস্যরানী, কোনো উপায় কি আপনি পেয়েছেন? হ্যাঁ, একটা উপায় আমি পেয়েছি। কি উপায় মৎস্যরানী? আমাদেরকে বলুন না, আমরা সেই উপায়ে মেয়েটাকে সুস্থ করতে চাই। অভাগী একইভাবে জঙ্গলের পাশে নদীর পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। তখনই সেই নদীর পাড় দিয়ে দুটি সিংহ যাচ্ছিল নদীর জল খাওয়ার জন্য, আর সিংহ দুটি সেখানে এসে অভাগীকে দেখতে পায়। এখানে দেখছি একটা মানুষের বাচ্চা রয়েছে। মানুষের বাচ্চা বলেই তো মনে হচ্ছে ভালোই হলো আমরা নদীর জল খেতে এসে একটা আস্ত মানুষকে পেয়ে গেলাম। এখন আমরা গিয়ে এই মানুষটাকে খেয়ে তারপরে নদী থেকে জল পান করব। আর তাছাড়া আজ আমাদের পেটে এমনিতেও বড্ড ক্ষুধা রয়েছে। ভালোই হলো, এখন আর আমাদের খাবার খোঁজার জন্য ছুটোছুটি করতে হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমারও এমন মানুষের বাচ্চাটাকে দেখে খিদেটা আরো বেড়ে গেল। চল, আর দেরি করিস না, এখনই আমরা মেয়েটির কাছে যাই, গিয়ে ওকে বরং খেয়ে নি।
এমনও তো হতে পারে অন্য সব জীবজন্তু এসে ওই মানুষটাকে খাওয়ার জন্য টানাটানি শুরু করে দিতে পারে। আমরা সেই সুযোগটা বরং না দিয়ে ওকে খেয়ে নেই। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওকে কি আমরা এখানে খাবো নাকি জঙ্গলের ভেতরে কোথাও টেনে নিয়ে যাব? না না, জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে অন্য সব জীবজন্তু চোখে পড়ে যাবে। আমরা বরং এখানে খেয়ে এখান থেকেই জল পান করে তারপর জলে ফিরে যাব, তাহলেই কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তাই চল আমরা বরং ওই মেয়েটাকে খেয়ে নেই। এ কথা বলে সিংহ দুটি অভাগীর কাছে এগিয়ে যায় তাকে খাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।